তন্ময়বাবু, আপনার কাছে আমি খুব বেসিক একটা প্রশ্ন করব। আপনি নিজে বেসরকারি হাসপাতালে কর্মরত থেকেছেন, আপনি জানেন সরকারি হাসপাতালের অবস্থাও জানেন। এটা আশিসবাবু কিন্তু একদম ঠিক বললেন। আশিসবাবু যেটা বলছেন যে আমরা হাসপাতালে যাই এবং হাসপাতালে প্রথমেই বলে দেওয়া হয় যে ব্লাড জোগাড় করে নিয়ে আসুন। আরে ব্লাডটা জোগাড় করে নিয়ে আসবো কী করে? আমার কাছে কার্ড থাকলেও সেই কার্ডে রক্ত পাওয়া যায় না। তারপরে আমরা কোনো একটা দালাল চক্রের হাতে পড়ি এবং সেখানে 1500, 1600, অনেক সময় 2000 টাকাতেও এক পাউচ রক্ত আমরা নিয়ে আসি এবং সিনেমার মতন যে আমার মাকে আমার বাবাকে বাঁচিয়ে দাও, দেখো রক্ত চলে এসেছে, এবং তারপরে ফটাফট সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই ক্রাইসিসটা প্রতিবার যে হয় এবং প্রত্যেকের ক্ষেত্রে হয়, এটা তার মানে এতদিন ধরে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে রাখা হয়েছিল। দেখুন ময়ূক, আমি অনেক ব্লাড ডোনেশন ক্যাম্পে নিজেও ডাক্তার হিসেবে থেকেছি এবং আমাদের যেহেতু একটি জাতীয়তাবাদীদের দল, আমাদের দলের কর্মীরা প্রতি বছর বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার ইউনিট তারা ব্লাড দান করে। কিন্তু আপনি যে প্রশ্নটা তুলছেন, প্রথমে আপনার প্রতিবেদনে যে আপনি দেখালেন যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল আর ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, এই কোঅর্ডিনেশনের কাজটা হওয়া উচিত যদি একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে রক্ত পাঠাতে হয়। আমাদের এই স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলটা কোথায় আছে জানেন? স্বাস্থ্য ভবনে, এবং তার প্রেসিডেন্ট হলো স্বাস্থ্য বিভাগের সেক্রেটারি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের যে কাজ, যে নজরদারি করা এবং যে কেন্দ্রীয় আইন আছে ন্যাশনাল ব্লাড পলিসি, বা সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা, সেইগুলো যদি করা না হয় তখন এই অসাধু ব্যবসায়ীরা ব্যবসা চালাতে পারে। এবং সেই চালাতে তারা পারে এই কারণ যেগুলো তাদেরকে রেগুলেট করবে, যাদের নিয়ন্ত্রণ করবে, তারা চোখ বন্ধ করে বসে থাকে, কারণ পেছনে থাকে এই সরকারের যেটা ছিল তৃণমূলের সরকার, তার নেতা মন্ত্রীরা। তখনই সেই রাজ্যে এইগুলো হতে পারে। আপনি বলুন আমাকে যে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী রক্ত কিন্তু একটা ওষুধের সংজ্ঞা অনুযায়ী। তার মানে ড্রাগ কন্ট্রোলারের দায়িত্ব যে ব্লাড যে ব্যাংক আছে সেটা তারা লাইসেন্স তাদের রিনিউ করার সময় তাদের লাইসেন্স মতন তারা কাজ করছে কিনা, তারা কোনো অপপ্রয়োগ করেছে কিনা। তো সেইটা কি আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোলার করেছেন? তাহলে এখন প্রশ্ন তারা কেন কাজ করতে পারেননি? তাদের পেছনে কি চাপ ছিল এই সরকারের নেতা মন্ত্রীরা, যারা এই পয়সার ভাগ পাচ্ছিলেন? আজকে আপনি ভাবতে পারেন যে কোঠারি যে আপনি বললেন, সেখানে নাকি 6 মাসে 42,367 ইউনিট রক্ত তারা জোগাড় করেছে। তারা নিজেরা নাকি স্বীকার করেছে যে 35,000 প্লাজমা ইউনিট তারা 4টে ওষুধের কোম্পানিকে প্রায় 3 কোটি টাকায় বিক্রি করেছে। তো এইগুলো সবই বেআইনি কাজ হয়েছে। কিন্তু এই সরকার যতক্ষণ না একটি ডাক্তার সে ধর্ষণ হয়ে খুন হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাজ্যের মানুষ জানতে পারেনি ওই আর.জি. কর মেডিকেল কলেজে কিরকম দুর্নীতির বাসা বেঁধেছিল। তেমনি এই স্বাস্থ্য ভবন, যেটাকে আমরা আগে ছিল অসুস্থ ভবন বলতাম আমরা, কারণ সব রকম রোগ ছিল ওই স্বাস্থ্য ভবনে, সব রকম দুর্নীতি হতো ওই স্বাস্থ্য ভবনে। সে ডাক্তারদের ট্রান্সফার বলুন, আর এই ব্লাড প্রোডাক্টস বিক্রি বলুন, আর আপনি স্বাস্থ্যসাথী নিয়ে বলুন, সমস্ত রকমের দুর্নীতি চলতো ওখান থেকে। তো সেইটাও কিন্তু কখনো সামনে আসেনি। আমরা বিভিন্ন সময় বলে এসেছি যে স্বাস্থ্য ভবন একটা জায়গা যেখানে সমস্ত পয়সা চলে। আর এই আপনারা মনে থাকবে, এই অভিক দে, এই বিরূপাক্ষ বিশ্বাস, এরা একসময় নিয়ন্ত্রণ করতো যে কোন ডাক্তারের কোথায় ট্রান্সফার হবে, তারা স্বাস্থ্য ভবনে যেত। তো এটা তো আমরা জানি। তো এটা সুতরাং এটা ভাববেন না যে শুধু এই ব্যবসায়ী বা ব্লাড ব্যাংকরা এর সাথে যুক্ত আছে। না, মাথা না থাকলে এগুলো হয় কখনো? বৃহত্তর র্যাকেট রয়েছে, সিন্ডিকেট রয়েছে। কিন্তু এটা বিজেপি সরকার বা স্বাস্থ্য মন্ত্রক বা স্বাস্থ্য দপ্তর এটা ভাঙতে পারবে কিনা, এই মধুভাণ্ডটা নিয়ে অনেকের মধ্যে কাড়াকাড়ি রয়েছে। এটা ভাঙা যাবে কিনা সেটা সবচেয়ে বড়। দেখুন ময়ূক, আমি বিশ্বাস করি না কেন করা যাবে না, এই জন্যে যে সরকার দরকার হলে নতুন আইন আনতে পারে, এমন শাস্তি দিতে পারে যে তাহলে যারা ভয় পায় 10 বছরের জেল করে দিক, একজনকে ধরে জেলে ঢুকিয়ে দিক, তাহলে অন্যরা ঠিক হয়ে যাবে। ঠিক।